সেবাই হবে দেশ ও জাতি, সেবাই হবে আমাদের জীবনে সকল শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম পত্রের আজকে তোমাদের যে ক্লাসটি নেব, ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা ক্লাসটি দেখতে পাও। এখানে প্রথম পত্রে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পূর্বে আমি এখানে একটি ব্যাংক সমন্বয় বিবরণী চিত্র তুলে ধরেছি। এই চিত্রটি একটু আমরা বোঝার চেষ্টা করব। শুরুতেই এই চিত্রের দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংকের 5 লাখ টাকা। নগদান বই মোতাবেক ব্যাংকের 5 লাখ টাকা। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকের 4 লাখ টাকা। এখানে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকের আর নগদান মোতাবেক ব্যাংকের, এখানে দুইটা অ্যামাউন্ট সমান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দুইটা জেরের পার্থক্য 1 লাখ টাকা হয়েছে। এখানে নগদান বই এবং ব্যাংকের এই অঙ্ক করার জন্য নগদান বই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এক্ষেত্রে নগদান বইয়ের ব্যাংকের জের এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জের, দুইটা বিষয়ের কি জের সমান থাকতে হবে। অর্থাৎ নগদান বই যেটি প্রতিষ্ঠান সংরক্ষণ করে থাকে, আর ব্যাংক বিবরণী যেটি ব্যাংক বা ব্যাংকের কর্মকর্তারা সংরক্ষণ করে থাকে। একটা প্রতিষ্ঠানের ব্যাংকে যে টাকার পরিমাণটা থাকবে সেটা প্রতিষ্ঠানের ক্যাশবুকে ব্যাংক কলামে উল্লেখ থাকবে। অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে প্রতিষ্ঠানের নগদান বই ব্যাংক কলামে সেই টাকাটাই দেখানো হয়। কিন্তু বিভিন্ন কারণে এই টাকার পার্থক্যগুলো লক্ষ্য করা যায়। আমরা পার্থক্যগুলো পরে দেখাবো। এখানে দেখো, হিসাব রক্ষকের যে সকল কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, পার্থক্যগুলো: হিসাব রক্ষক ভুল, জালিয়াতি, সরকারি ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক চার্জ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংকের ভুল, বকেয়া চেক প্রতিমধ্যে জমা, ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। এই বিষয়গুলো কারণে এই পার্থক্যগুলো সংঘটিত হয়ে থাকে। বিস্তারিত জানার জন্য আমরা দেখো চিত্রে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির প্রক্রিয়া আমরা দেখাইছি। তারপরে এখানে দেখো, আধুনিক বিশ্বে প্রায় সব ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যাংকের মাধ্যমে দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে। ফলে প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ব্যাংক হিসাব পরিচালনা করতে হয়। ব্যাংকের মাধ্যমে দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান নগদান বই সংরক্ষণ করে ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে থাকে। একইভাবে ব্যাংক যখন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে দেনা পাওনা নিষ্পত্তি করে তখন ব্যাংক বিবরণীতে এইসব লেনদেন লিপিবদ্ধ করে। কিন্তু একটি নির্দিষ্ট তারিখে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃত সমান হওয়ার কথা থাকলেও অনেক সময় গরমিল দেখা যায়। এই অধ্যায়ে এই দুটি হিসাব বইয়ের উদ্ধৃতের গরমিলের কারণ এবং তা কিভাবে সমন্বয় করা যায় তা
নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যে সকল বিষয় জানতে পারবে, নগদান বই ও ব্যাংক উদ্বৃত্তের পার্থক্যের কারণ উদ্ঘাটন করতে পারবে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে, নগদ অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে। এখানে একটি ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ব্যাংক স্টেটমেন্টটি এখানে ন্যাশনাল ব্যাংকের নিউ এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ ঢাকা ন্যাশনাল ব্যাংকের কাস্টমার অ্যাকাউন্ট উপরে 501390 এটি কাস্টমার অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির যদি কোনো অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ এখানে ন্যাশনাল ব্যাংকে ঢাকা নিউ এলিফ্যান্ট রোডের ব্রাঞ্চে তার হিসাব ছিল নিলয় এন্টারপ্রাইজের, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা। এখানে ব্যাংক স্টেটমেন্ট প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের নিলয় এন্টারপ্রাইজের ব্যাংকে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছিল 31শে জুলাই 2013 পর্যন্ত, এখানে জুনের 30 তারিখে তার ব্যালেন্সে ছিল 5,000 টাকা। জুলাই 1 তারিখে সে ডিপোজিট করেছে 300 টাকা, যার কারণে তার যোগফল হয়েছে 5,300 টাকা। 2 তারিখে সে ডিপোজিট করেছে 1,250 টাকা এবং চেক অ্যান্ড ডেবিট অর্থাৎ 1,100 টাকা আবার উইথড্র করেছে, উত্তোলন করেছে। তো যোগ বিয়োগ করে তার ব্যালেন্সে রয়েছে 5,450 টাকা। 3 জুলাই 400 টাকা উত্তোলন করেছে, হয়েছে 5,050 টাকা। 8 তারিখে আবার জমা করেছে 900 টাকা, 5,950 টাকা। 10 তারিখে 90 টাকা কর্তন করেছে, হয়েছে 5,860 টাকা। 12 তারিখে 1,000 টাকা জমা করেছে এবং 1,500 টাকা উত্তোলন করেছে, এখানে ব্যালেন্স হয়েছে 5,360 টাকা। 15 তারিখে 400 টাকা উত্তোলন করাই ব্যালেন্স হয়েছে 4,960 টাকা। 18 তারিখে 1,300 টাকা জমা এবং 2,000 টাকা উত্তোলন, এখানে ব্যালেন্স দাঁড়িয়েছে 4,260 টাকা। 22 তারিখে 500 টাকা, এখানে সিএম লেখা আছে। সিএম অর্থাৎ এখানে ক্রেডিট মেমোরেন্ডাম, অর্থাৎ কোনো কাস্টমারের অ্যাকাউন্টে যদি টাকা বৃদ্ধি পায় বা ব্যাংক তার অ্যাকাউন্টে টাকা যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে ব্র্যাকেটে বা পাশে সিএম লেখে, অর্থাৎ তার আয় হয়েছে অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পারপাসে। তারপরে 50 টাকা কর্তন করেছে, করে ব্যালেন্স দাঁড়িয়েছে 4,710 টাকা। 1,000 টাকা 24 তারিখে জমা হয়েছে, 1,000 টাকা উইথড্র করেছে, যা ছিল তাই থেকেছে আছে। 30 তারিখে 700 টাকা জমা করেছে এবং 50 টাকা এনএসএফ নো সাফিসিয়েন্ট ফান্ডে দেখিয়েছে, উইথড্র করেছে। তারপরে 31 তারিখে এনটি, তারপরে 31 তারিখে 12 টাকা এসসি করাই ব্যালেন্স দাঁড়িয়েছে 5,373 টাকা। তো এখানে এক্সপ্লেনেশন অফ স্যাম্পলের মধ্যে সিএম ক্রেডিট মেমোরেন্ডাম, আইএনসি ইন্টারেস্ট অন অ্যাভারেজ ব্যালেন্স, ডিএম ডেবিট মেমোরেন্ডাম, এনএসএফ নো নট সাফিসিয়েন্ট ফান্ড, ইতে ইরোর কারেকশন, এসসি সার্ভিস চার্জ। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে সংক্ষিপ্ত যে রূপ, এইগুলো অনেক সময় এমসিকিউতে আসে, প্রায়ই আসে। এনএসএফ, ডিএম, সিএম, এগুলো মনে রাখবে। সামারি অফ অ্যাক্টিভিটিস, প্রিভিয়াস স্টেটমেন্ট ব্যালেন্স জুনে ছিল 5,000 টাকা, ডিপোজিট অ্যান্ড ক্রেডিট মেমোরেন্ডাম 9 আইটেমের মধ্যে 6,975 টাকা
এবং চেক অ্যান্ড ডেবিট মেমোরেন্ডাম ছিল 6,602 টাকা, অর্থাৎ কারেন্ট স্টেটমেন্ট ব্যালেন্স দাঁড়িয়েছে 5,373 টাকা। তো ব্যাংক সমন্বয় বিবরণী ধারণা ও উদ্দেশ্য কি? ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দিনে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ব্যাংক বিবরণীর উদ্ধৃতের গরমিলের কারণ বিশ্লেষণপূর্বক যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। আমি প্রশ্নটি আবার বলবো, ব্যাংক সমন্বয় বিবরণী তাহলে কি? যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দিনে নগদান বহির ব্যাংক উদ্ধৃত এবং ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ব্যাংক বিবরণীর উদ্ধৃতের গরমিলের কারণ বিশ্লেষণপূর্বক যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। কোনো নির্দিষ্ট দিনে নগদান বহি এবং ব্যাংক বিবরণী উদ্ধৃত সমান হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে বাস্তবে এই দুটি বহির উদ্ধৃতের সমান হয় না। এই উদ্ধৃত সময়ের মিলকরণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। সাধারণত প্রত্যেক মাসের শেষে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এই বিবরণী থেকে জানা যায় নগদান বইয়ের জের ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গরমিলের কারণ, কোনো অনুমিত প্রাপ্তি বা প্রদান আছে কিনা, ব্যাংক বিবরণী বা নগদান বইতে কোনো ভুল আছে কিনা, ব্যাংক আমানতকারীর প্রকৃত জেরের পরিমাণ এটাও জানা যায়। অর্থাৎ এখানে চিত্রে ব্যাংক জের ও নগদান জেরের সমতা থাকবে, দুই পাশে নিট 1 টাকা এদিক বা ওদিক হবে না, অর্থাৎ দুইটা বইয়ের মাঝে সবসময় সমান থাকার কথা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্র বা দিয়েই তোমার নগদান বই বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির যে আসল কারণ সেটা ভালোভাবে বোঝা যাওয়ার কথা। অর্থাৎ এখানে দুইটা বই, অর্থাৎ নগদান বই এবং ব্যাংক বই। নগদান বই প্রতিষ্ঠান সংরক্ষণ করে থাকে, এ কথা এর পূর্বে বলেছি। আর ব্যাংক বই যেটি ব্যাংক সরবরাহ করে থাকে আমাদের প্রতিষ্ঠানের নামে বা কোম্পানির নামে। তো দুইটা অ্যাকাউন্টের মাঝে বা দুইটা বইয়ের মাঝে সমান থাকার কথা। এখন অসমান হওয়াটাই, যেগুলো অসমান হবে সেইগুলোই মূলত হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী করে সেটা বের করতে হবে বা অঙ্ক করতে হবে। তো দেখো, নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃতের মধ্যে গরমিলের যে সকল গরমিলের কারণগুলো হয়ে থাকে, কজেস অফ ডিফারেন্স বিটুইন দ্য ব্যালেন্স অফ ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ বুক। একটি নির্দিষ্ট তারিখে নগদান বইয়ের জের ও ব্যাংক বিবরণীর জেরে সমান থাকার কথা সত্ত্বেও অনেক সময় গরমিল দেখা যায়। এই গরমিলের সাধারণত কারণগুলো নিম্নে আলোচনা করা হলো। বকেয়া চেক, আউটস্ট্যান্ডিং চেক দেনার বিপরীতে চেক ইস্যু করা হয়েছে এবং তা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু চেকটি যদি ব্যাংকে উপস্থাপন করা না হয় তাকে বকেয়া চেক বলে। বকেয়া চেকের কারণে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃতের মধ্যে পার্থক্য দেখা যায়। প্রতিমধ্যে জমা, ডিপোজিট ইন ট্রানজিট, ব্যাংকে জমা দেওয়ার জন্য টাকা পাঠানো হয়েছে এবং নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো কারণে তা ব্যাংক বিবরণীতে আসে নাই, এমন ঘটনাকে প্রতিমধ্যে জমা বলা হয়। এর জন্য নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্ধৃতের মধ্যে পার্থক্য দেখা দেয়। ব্যাংক চার্জ ও ধার্যকৃত সুদ, ব্যাংক চার্জ অ্যান্ড ইন্টারেস্ট। ব্যাংক গ্রাহককে বিভিন্ন সেবা প্রদানের জন্য অনেক সময় কিছু টাকা কেটে নেয় বা অনেক সময় ব্যাংক জমা অতিরিক্ত বা ঋণের জন্য সুদ কর্তন করে থাকে, যা তাৎক্ষণিকভাবে গ্রাহক জানতে পারে না। তাই এগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না। এই জন্য নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্ধৃতের মধ্যে পার্থক্য হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এই পর্যায়ে আমরা যে অঙ্কগুলো বা যে এই অধ্যায়ের উপর যে বিষয় আমি বারবার বলার চেষ্টা করেছি, সেটা এখানে নগদান বই এবং ব্যাংক বই, এই দুইটা বিষয় যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আয়ত্ত থাকে, তাহলে অঙ্ক যখন আমরা ধরবো বা অঙ্ক করব তখন অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে গরমিলের কারণগুলো মনে রাখতে হবে এবং গরমিলের কারণগুলোর আলোকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অঙ্ক এবং অঙ্ক সহ
নগদান বই এবং ব্যাংক বইয়ের বিস্তারিত নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।